বৃহস্পতি সকলকে স্বাগত জানাচ্ছি নটরডে মিডিয়া এন্ড কমিউনিকেশন ক্লাবের বিশেষ নিবেদন হোয়াটসঅ্যাপ সিস্টেমে, যেখানে আমরা মাল্টিমিডিয়া স্নেহাশ্রিত নটরডেম কলেজ থাকার শ্রদ্ধেয় শিক্ষক ও প্রীতি নটরডেমিয়ানদের সাথে সিলেবাসের বাইরে আড্ডা দিই এবং তাদের অভিজ্ঞতার অর্থ প্রজ্ঞা থেকে কিছুটা অংশ নেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের হোয়াটসঅ্যাপ উইজডমে আমাদের অতিথি হিসাবে আছেন নটরডেম কলেজ ঢাকার ওয়ান অফ দি মোস্ট ইয়াং and enthusiastic teacher Radu Ahmed sir from the Department of Biology. স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাহির। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আমরা আপনাকে যেভাবে ইন্ট্রোডিউস করেছি একদমই এভাবে ইন্ট্রোডিউস করতে চাইনি, বরং আমি চেয়েছিলাম আপনার উপর ইন্ট্রোডাকশনের পার্টটা ছেড়ে দিতে এবং জিজ্ঞেস করতে যে রাজু আহমেদ স্যারকে আপনি নটরডেম কলেজের টিচার বাদে আর কিভাবে আমাদের কাছে প্রদান করতেছেন। ওকে, আমি নিজে খুবই সাধারণ একজন মানুষ, সেই সাথে খুবই ঠান্ডা মস্তিষ্কের একজন মানুষ। চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্তে নিজের মাথাকে ঠান্ডা রাখার জন্য। তার পাশাপাশি মানুষ হিসেবে আমার মধ্যে অনেক দুর্বলতার জায়গা আছে, আবার বেশ কিছু ভালো দিকও আছে। তবে চেষ্টা করি আমার উপর যে দায়িত্ব থাকে সেই দায়িত্বটাকে সফলতার সাথে সম্পূর্ণ করতে এবং প্রত্যেকটা মানুষকে সম্মান করতে। দ্যাটস গ্রেট। স্যার, আমার মনে হচ্ছে আপনি ক্লাসে একদিন খুব শুরুর দিকে আমাদের ক্লাস নিয়ে এসে তখন বলছিলেন যে নটরডেমিয়ানদের ইনস্টিটিউশনাল প্রাইডটা অনেক বেশি। যারা হার্ভার্ড এমআইটি তে আছে তারাও ইভেন তাদের সিভির মধ্যে লিখে নটরডেম কলেজ ব্যাচ একদম। স্যার, আপনি নিজেও তো একজন নটরডেমিয়ান, সেই বিষয়টাকে অ্যাজ এ নটরডেমিয়ান নিজেকে ইন্ট্রোডিউস করতে কেমন লাগে? এইটা আসলে দুর্দান্ত সুন্দর একটা অনুভূতি। আমরা যারা নটরডেম কলেজে পড়ি, তারা আসলে নটরডেম কলেজের যে স্মৃতিগুলো আছে এগুলো আমরা কোনোদিন ভুলতে পারি না। বিশেষ করে আমাকে যদি কেউ পরিচয় দিতে বলে নটরডেমের যদি কেউ হয়, তাহলে আমি নামটা বলে তার পাশাপাশি বলি যে আমি হচ্ছি 1168047। এই যে 7টা ডিজিট, এই 7টা ডিজিট আমি আমার লাইফে এখনো ভুলতে পারিনি এবং সামনের দিনগুলোতে হয়তো বা এখনো কখনো ভুলতেও পারবো না। এক্স্যাক্টলি স্যার, আমি কোনো নটরডেমিয়ানের সাথে যখন কথা হয় পরিচয় নামের থেকে বেশি হয়তো ম্যাটার করে 127166096 এই কথাটা, এটার মধ্যে একটা আলাদা টান আছে। এইটা আমি সবাইকেই বলি, সবসময় বলি যে ইনস্টিটিউশনাল প্রাইড জিনিসটা খুব একটা ভালো না, তবে নটরডেমিয়ান বলে সেটা ভিন্ন। নটরডেমিয়ানদের যে সেটা স্যার, আপনি যখন আমাদের ক্লাসে কথা বলতেন, আমি যতটুকু জানি আমরা সম্বন্ধ যে আপনি গ্রাম থেকে উঠে এসেছেন বা ঢাকার বাইরে থেকে এসে নটরডেম কলেজে পড়েছেন। তো স্যার, এই যে নটরডেম পর্যন্ত আসার যে জার্নি বাংলাদেশের অন্য কোনো একটা জেলা থেকে, এটাকে আমাদের সাথে একটু শেয়ার করবেন। আচ্ছা, আমার স্পষ্ট মনে আছে সময় তখন খুব সম্ভবত 2011 সাল। বাংলাদেশে 2010 সাল থেকে জিএসসি পরীক্ষা, যেটাকে আমরা জুনিয়র স্কুল সার্টিফিকেট বলি, এই পরীক্ষাটা শুরু হয়। আমরা সেকেন্ড ইয়ার ছিলাম। তো ওই পরীক্ষাতে আমাদের স্কুল থেকে, আমি যে স্কুলে পড়েছি, অনেকে অ্যাটেন্ড করে। আমি একদমই মানে অ্যাভারেজ একটা স্টুডেন্ট ছিলাম। তবে ওই পরীক্ষাতে আমাদের স্কুল থেকে 3জন ছেলে স্কলারশিপ পায়। তো ফর্চুনেটলি এর মধ্যে আমি একজন ছিলাম। এর আগে কখনো আসলে এইভাবে চিন্তাও করতাম না যে অনেক ভালো পড়াশোনা করতে হবে, জীবনে কিছু একটা করতে হবে পড়াশোনা করে। তো ওই যে একটা আবার ভালো কিছু হয়ে গেল, তারপর থেকে চিন্তা করতে শুরু করলাম যে না, আমার পক্ষে হয়তো বা সম্ভব, যদি আমি একটু ভালো করে পড়াশোনা করি তাহলে ভালো কিছু করতে পারবো। এবং ওই সময়টাতে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমার বড় ভাই ইউনিভার্সিটিতে পড়তেন। তো আমি আমার আব্বাকে দেখেছি যে আমার ভাইকে নটরডেম কলেজে ভর্তি করার জন্য অনেক দৌড়াদৌড়ি করেছে। কারণ এখন তো অনলাইন বেসিসে সব কাজ হয়ে যায়, সেই সময়টাতে আসলে অনলাইনে হতো না। তো অনেক মানে বেশ কয়েকবার দেখেছি যে তারা ভর্তি হওয়ার আগেই কলেজে আসছে ফর্ম ফিল আপের জন্য, ফর্ম সাবমিট করার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। তো সেখান থেকে আসলে নটরডেম সম্পর্কে আমার জানা আর কি। তো তখন থেকেই আমার একটা ধারণা ছিল যে অনেক ভালো একটা ইনস্টিটিউশন তো বাংলাদেশের, এই জায়গাটাতে পড়তে হবে। তো তারপর যেটা হলো যে এসএসসি পরীক্ষা দিলাম, তারপরে স্যার, এসএসসি পরীক্ষার পরে যে নটরডেমের জার্নিটুকু, যেহেতু আপনি 2010-11 সালে কথা বলছেন, ওই টাইমে অবশ্যই কনটেক্সট এখনকার মতো ছিল না। এখন স্টুডেন্টদের হাতে একটা গাইডেন্স থাকে যে আমরা এইভাবে পড়াশোনা করবো বা এইভাবে প্রিপারেশন নিব। তখন স্যার আপনি আচ্ছা, এইটা একটা ভালো প্রশ্ন। তুমি একটু আগে যেমনটা বলছিলা যে আমি ঢাকার বাইরে থেকে আসছি, আমার ডিস্ট্রিক্ট গাজীপুরে। গাজীপুরে হওয়া সত্ত্বেও আমি আসলে নটরডেম কলেজে ভর্তি হওয়ার আগে কোনোদিন ঢাকাতে আসিনি। এই নটরডেম কলেজকে কেন্দ্র করি আমার সর্বপ্রথম ঢাকাতে আসে। আমার আব্বা আমাকে ঢাকাতে নিয়ে আসছিল ফর্ম ফিল আপের জন্য। এরপরে আমাদের ভর্তি পরীক্ষার আগে বেশ কয়েকবার আমার আব্বা আমাকে ঢাকা নিয়ে আসছিল, ঢাকা চিনানোর জন্য, বা ঢাকাতে কীভাবে চলতে হয়, ফিরতে হয়, গাড়িতে উঠতে হয়, এই ব্যাপারগুলো শেখানোর জন্য। তো ওই সময়টাতেই প্রথম আসলে আমার ঢাকাতে আসা। তবে এর আগ পর্যন্ত যেটা হয়, আমরা যারা গ্রাম থেকে আসি, আমি আমাদের সমাজের কথা যদি আমি বলি, আমি আসলে জানতাম না
যে এখানে একটা রিটেন পরীক্ষা দিতে হয়। সত্যি কথা যেটা এখন হয়তো বা প্রযুক্তির কারণে আমরা অনেক আগে থেকেই যারা বর্তমান নর্ডার্ন কলেজে পড়ে তারা সব কিছু সম্পর্কে আগে থেকে জেনে তারপরে এই কলেজে আসে। আমরা আসলে এতটা জানতাম না বা আমি আসলে এতটা জানতাম না। তো পরীক্ষার মনে হয় 7 দিন বা 8 দিন আগে ভর্তি পরীক্ষার আগে আমি জানতে পারি যে আমাদের রিটেন পরীক্ষা দিতে হবে। তো এই থেকে কেন্দ্র করে পরবর্তীতে আমি যেটা করি আমার কাছে যে টেক্সট বুকগুলো ছিল এগুলো একটু পড়তে শুরু করি এবং পরীক্ষা দিই, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়। এবং আমি তখনও জানতাম না যে পরীক্ষার পর একটা ভাইবা হবে। আসলে এটা আমি জানতাম না। তো এখন কিছুটা মানে সিস্টেমে পরিবর্তন আসছে। তখন যারা রিটেন পরীক্ষা দিত সবাইকেই ভাইবা দিতে হতো। তো রিটেন পরীক্ষা শেষ করার পরে সাথে সাথে আমাকে ভাইবা দিতে প্রোভাইড দেওয়া হলো। তো ব্যাপারটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যেহেতু আমি গ্রাম থেকে আসছি এই ব্যাপারটা সম্পর্কে এতটা জানতাম না। দেখলাম যে আমার সামনে যারা লাইনে দাঁড়ানো প্রত্যেকেই খুব সুন্দর শার্ট টার্ট পরে ফর্মাল টর্মাল হয়ে দাঁড়িয়ে আছে। আমরা যারা আগে থেকে জানি যে একটা ভাইবা পরীক্ষা দিতে হবে। আমি যেহেতু জানতাম না আমি এটার জন্য মানে প্রিপেয়ার হয়েও আসি নাই। পরবর্তীতে আমি যেটা পড়ে আসছিলাম এটাকে কেন্দ্র করি ফর্মাল হয়ে ভাইবা রুমে যাই, ভাইবা দিই, তারপর আলহামদুলিল্লাহ চান্স পেয়ে। তো স্যার আপনি যখন প্রথম এনডিসিতে আসছিলেন তখন আপনার একেবারে ফার্স্ট ইমপ্রেশন কি ছিল এই কলেজটাকে দেখে বা এই কলেজে ঢুকে? যেমন আমি যেদিন আমার লাইফের প্রথম এনডিসিতে এসেছিলাম সেদিন এই কলেজের লাল ইটগুলোকে দেখে আমার মনে হচ্ছিল এটা একটা খুব এলিট কলেজ। মানে লাল ইট জিনিসটা আমরা সাধারণত বড় ভবনে দেখি, আমরা বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট স্থাপনাগুলোতে দেখে থাকি। তো এই কলেজে দেখে আমার এরকমটা মনে হচ্ছে। আচ্ছা, আহ, প্রথম দিন এনডিসিতে আসি, এনডিসির পরিবেশ দেখে আমার বেশ ভালো লেগেছিল। কারণ আমি যেহেতু গ্রাম থেকে উঠে এসেছি, গ্রামের পরিবেশের সাথে আমি খুব অ্যাডাপ্টেড ছিলাম। ঢাকার মধ্যে যে এত সুন্দর একটা পরিবেশ থাকতে পারে এটা আসলে নর্ডার্ন কলেজে না আসার আগ পর্যন্ত আমি বুঝতে পারিনি। আমি ভাবতাম যে ঢাকা শহর মানে মানে ইট বিল্ডিং এগুলোই হবে। তো এইখানে আসার পরে এত সুন্দর পরিবেশ, বিশেষ করে এখন যে পরিমাণ গাছপালা কলেজে আছে ওই সময়টাতে কলেজের মধ্যে গাছের পরিমাণ আরো অনেক বেশি ছিল। মানে আমার কাছে মনে হচ্ছিল যে ঢাকা শহরের মধ্যে আমরা গ্রামের মতো একটা পরিবেশ পেতে পারছি এই জায়গাটার মধ্যে। বেশ ভালো লেগেছিল। স্যার আপনার যখন প্রথম দিন ভাইবা বোর্ডে আপনাকে ডাকা হলো, আপনি তো সেদিনও জানতেন না যে আপনাকে এরকম একটা মানুষের সামনে বসে কথা বলতে হবে। এর আগেও ক্লাসে বলছেন যে আপনি ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। তাহলে অ্যাজ এন ইন্ট্রোভার্ট সেই দিন নটরডেম কলেজের ভাইবার মতো একটা জায়গায় বসে আপনার কেমন লেগেছে? সত্যি কথা বলতে এর আগে কোনোদিন এরকম ভাইবা আমি ফেসও করিনি। তো প্রথম দিকে যখন লাইনে দাঁড়িয়েছিলাম প্রচন্ড অ্যাংজাইটি কাজ করছিল, প্রচন্ড ভয় কাজ করছিল। কিন্তু ভাইবা বোর্ডে যখন ঢুকি আমার খুব সম্ভবত মনে আছে আমার ভাইবা যখন নিচ্ছিল আমাদের বাংলাদেশের মিফান স্যার ছিল, স্যার এখন কলেজে নাই, স্যার তখন ছিলেন। স্যার আমার সাথে আসলে একাডেমিক পড়াশোনার বাইরে গল্প করছিলেন, গ্রাম নিয়ে কথা বলছিলেন। গাজীপুরের কাঁঠাল হয়, কাঁঠালের সাইন্টিফিক লেম। তো এগুলোকে কেন্দ্র করে উনি আমার সাথে আমার ইন্টারভিউ যেটা আছে বা ভাইবা যেটা ছিল সেটা আসলে কমপ্লিট করতেন। তো ভাইবা রুমে ঢোকার আগ পর্যন্ত আমি বেশ ভয় পাচ্ছিলাম, কিন্তু ভাইভাতে যখন ঢুকে যাই বা স্যারের সামনে যখন বসি তখন আমার কাছে পুরো ব্যাপারটা নর্মালাইজ মনে হচ্ছে। স্যার আপনার ভাইবার সাধারণত আমরা দেখি যে আরএমইতে হয়, দুই আরএমইতে হয় পার্সোনালিটি নিয়ে কথা হয়, না আপনার একাডেমি নিয়ে, না আপনার ফিউচার প্ল্যান নিয়ে। আপনার ভাইবাতে কি নিয়ে কথা কিছু হচ্ছে? যেটা বলছিলাম একটু আগে যে গাজীপুরের মানুষ ইরানিতে অনেক কাঁঠাল হয়, আর স্যার এগুলো নিয়ে গল্প করছিলেন। আমি আমার আপনার কাছে কাঁঠাল খেতে চেয়েছি। না, কাছে খাওয়ার ব্যাপারে প্রশ্ন করেনি, কিছু জিজ্ঞেস করলেন। উনি এটা নিয়ে নর্মালি গল্প করে আমাকে ছেড়ে দিয়েছিলাম, স্পষ্ট মনে আছে। তো স্যার সেদিন থেকে আপনার ইন্ডাস্ট্রিতে জার্নিটা শুরু হয়। তো এজ আ ডেইলি আমি যখন গ্রামের যে পরিবেশ সাধারণত আমরা পড়াশোনা দেখে এসেছি সেই তুলনায় নর্দার্ন কলেজের পরিবেশ একটু হলেও আলাদা। আপনি যখন এসে ডেমিয়ান কলেজে আসলেন এবং কলেজে 2 বছর বা 1.5 বছর সময় পার করলেন, এই সময়টা নিয়ে আপনি আমাদের সাথে শেয়ার করবেন। আচ্ছা, এইটা খুবই ভালো একটা কোশ্চেন। আমি যখন নর্ডার্ন কলেজে প্রথমে ভর্তি হই আমি একটা হোস্টেলে উঠি। তো স্বভাবতই যেহেতু প্রথমত নিজের বাড়ির বাইরে থাকা, প্রথম দিকে এই পরিবেশের সাথে অ্যাডাপ্ট হইতে আমার বেশ লম্বা একটা সময় লেগে যায়। আহ আমার স্পষ্ট মনে আছে আমি প্রথম দিকে যে সময়গুলো আছে আমি হোস্টেলের থেকে দিন রাত শুধু কান্নাকাটি করতাম। বাসার কথা মনে করতো প্রচন্ড। এই পরিবেশের সাথে নিজেকে মোটেই কোনোভাবেই মানিয়ে নিতে পারছিলাম না। আমার যেটা মনে হয় এখনো পর্যন্ত আমাদের কলেজে যারা ভর্তি হয় বিশেষ করে যারা গ্রাম থেকে আসে তারা প্রথম দিকে এসে এই ব্যাপারটাকে কেন্দ্র করে প্রচন্ড রকমের সাফার হয় এবং এই পরিবেশে অ্যাডাপ্টেড হতে হতে তাদের একটা লম্বা সময় লেগে যায়।
তবে আবার যেটা দেখা যায় যে যখন আমরা একটা সময় অ্যাডাপ্টেড হয়ে যাই, হোস্টেলটাকে নিজের পরিবার ভাবতে শুরু করি, তখন এই পরিবেশটাতে থাকতেই আমাদের বেশি ভালো লাগে। আর পড়াশোনার ব্যাপারে যেটা বলি সেটা হচ্ছে আমাদের এইখানে বছরের একেবারে প্রথম দিন থেকে পড়াশোনা শুরু হয়ে যায়। প্রথম মাস থেকে কুইজ শুরু হয়ে যায়। তো যেহেতু গ্রাম থেকে এসেছিলাম, তো সেই জন্য যেহেতু আমার এই পরিবেশের সাথে অ্যাডাপ্টেড হইতে একটু বেশি সময় লেগে গিয়েছিল, প্রথম দিকে আমি আসলে কলেজের কোনো কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না। আমার একটা লম্বা সময় লেগেছে, যার কারণে আমাদের প্রথম যে টার্ম পরীক্ষাটা হয়, এই পরীক্ষা তো আমি খুব একটা ভালো রেজাল্ট করতে পারি না। তো পরবর্তীতে আবার যখন এই পরিবেশের সাথে অ্যাডাপ্টেড হয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো করতে পেরেছি পরবর্তী সময়ে। তাহলে স্যার নটরডেমে যে ভালো করার কথাটা আপনি এখন বলছেন, নটরডেমিয়ানদের প্রত্যেকের চোখেই রেজাল্ট যেমনই হোক বা কলেজ লাইফটা যেমনই কাটুক, মনে হয় যে এই কলেজ লাইফটা ভালোই কেটেছে এই কলেজে থেকে। আপনার এই কলেজে 2 বছর এমন কোনো স্মৃতি বা এমন কিছু আছে কি যেটা আপনি স্পেশালি শেয়ার করতে চাইবেন যে এই আচ্ছা, কথাটা? কলেজের যে ব্যাপারটা সেটা হচ্ছে কলেজে তো কলেজে আমার গুলোতেই ছিলাম। এই সময়টাতে ক্লাসেই থাকতাম, ক্লাসেই করতাম। তো এখানে আসলে বিশেষ কোনো মেমোরি নাই বলার মতো। আমার পুরো সময়টাকে আমি কলেজে বলবো আমার স্মৃতির একটা পার্ট, আমার মেমোরির একটা পার্ট। তবে হোস্টেলে যখন ছিলাম, হোস্টেলে এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে। 2 বছর যেহেতু ছিলাম, একটা মজার ব্যাপার আমি তোমাকে শেয়ার করি। আমি যখন কলেজে পড়তাম, তখন আমি অনেক মোটা ছিলাম। আমার ওজন প্রায় 100 কেজির বেশি ছিল। তো আমরা যখন হোস্টেলে থাকতাম, যখন এই হোস্টেলের সাথে আমি অ্যাডাপ্টেড হয়ে গেলাম, তখন দেখা যেত শুক্র শনিবারে আমি বাসায় যেতাম না, হোস্টেলেই থাকতাম। আমার ঠিক হোস্টেল ছিল, আমার হোস্টেলের মেইন গেটের পাশে ছোট একটা গেট ছিল, ছোট একেবারে। মানে কোনোভাবে একজন মানুষ যে স্বাভাবিক দেহের অধিকারী সে বের হয়ে যেতে পারে। তো আমরা হোস্টেলে যে সকল বন্ধু বান্ধব থাকতাম, সবাই মিলে ছুটির দিনগুলোতে যেটা করতাম, রাতের বেলা ছুটির দিনগুলোতে মাঝে মধ্যে রাতের বেলা আমরা হোস্টেল থেকে বের হতাম। যেহেতু হোস্টেলের মেন গেটটা লাগানো, আমাদের ওই সাইড গেট যেটা আছে, ছোট গেট যেটা আছে, এটা ইউজ করা লাগতো। তো আমার যারা বন্ধু যারা একটু শুকনা ছিল, তারা সুন্দর মতো করে বের হয়ে চলে যেতে পারতো। আমি হচ্ছে গেটে যে আটকা পড়তাম, তা আমার বন্ধুরা আমাকে টেনে টুনে বের করে নিয়ে যেত। তো তার থেকেও মজার ব্যাপার যেটা, তো আমরা বাইরে বের হতাম, নানান রকমের খাবার টাবার খাইতাম। তারপর আবার রাতে হোস্টেলে ব্যাক করতাম। বেশি রাত করতাম না, মোটামুটি ফিরে আসতাম। তো আসার সময় যেটা হতো, আমি তাহলে মাথার মধ্যে আমার চলতে থাকতো এই ব্যাপারটা যে বের হওয়ার সময় যেহেতু এত ঝামেলা হয়েছে, যখন ব্যাক করবো, যেহেতু খাওয়া দাওয়া করে আসছি, কত ব্যাক ঝামেলা! মানে আরো না জানি কি ঝামেলা ফেস করে। তো যাই হোক, আমার বন্ধু বান্ধব আমাকে হেল্প করতো, তারা কোনোভাবে টেনে টুনে তারপর আমাকে হোস্টেল পর্যন্ত নিয়ে যেত। স্যার, আপনি যে এই একসাথে যে কথাটা বললেন, এগুলো নিয়ে অবশ্যই আপনার সাথে আমাদের অনেক বেশি কথা আছে, এবং ওটা লাস্টের দিকে আমরা স্পেশালি রেখেছি, যেটা অ্যাডভাইস সবাই, স্পেশালি ডেভিয়ানরা, কাজু স্যার। সত্যি কথা বলতে এনডিসির ওয়েদারটা আমাকে অনেক স্যুট করে। যখন এনডিসিতে ছিলাম তখনও এরকম ছিলাম। কলেজে চাকরি করার পর থেকে আবার মোটামুটি বলা যায় মোটা হতে শুরু করেছি। তাহলে স্যার, তখন যে আপনি ছিলেন, তখনকার ইন্ডিয়ান সিনারিও কেমন ছিল, বা এখনকার ডেভিয়ানরা জানে না কি ছিল? আহ, এইটা যদি একটু বলি, আমাদের কলেজের যে সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে, আমার মনে হয় আমি তো 2016 সালে বের ছিলাম। 16 না, তারও অনেক আগে থেকেই এই সিস্টেমটা এইভাবেই দাঁড় করানো। হয়তোবা আজ থেকে আরো অনেক বছর পরও সিস্টেমটা এরকমই থাকবে। মানে রেগুলার কুইজ দেওয়া, পরীক্ষা দেওয়া, ক্লাস করা, ল্যাব করা, যা আছে হুবহু সেম জিনিসটা একই আছে। চেঞ্জ হয়েছে যেটা, কিছু মানুষ চেঞ্জ হয়েছে। একটা সময় আমরা ছিলাম স্টুডেন্ট হিসাবে, কিছু শিক্ষক ছিল, স্যাররা এখন চলে গিয়েছে, আমরা এসেছি, নতুন করে আবার কিছু স্টুডেন্ট এসেছে। এছাড়া আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যে সিস্টেম আছে, এটার মধ্যে বিন্দুমাত্র কোনো পরিবর্তন আসে নাই এখনো পর্যন্ত। যেমন স্যার, আমার জুনিয়ররা যখন যারা আসবে, তারা যদি কোশ্চেন করে, আমি বলবো যে এই বেঞ্জামিন প্রাঙ্গণের উপরে যে ছাদটা, এই শেডটা আমাদের চোখের সামনে, সেটা আমরা দেখেছি। আমরা এটা ইনফ্রাস্ট্রাকচারাল অনেক ডেভেলপমেন্ট হয়েছে, এইটা কোনটা কাটি বলি? এইটা আমরা দেখেছি, ইনফ্রাস্ট্রাকচারাল অনেক ডেভেলপমেন্ট হয়েছে। এছাড়া সিস্টেমের কথা যদি বলি, তাহলে আমি এই জায়গাটার মধ্যে কোনো পরিবর্তন দেখি না। স্যার, আপনার বর্তমানে তো আপনার টিচার হিসেবে আছেন, আপনাদের অনেকের প্রশ্ন আমাদের মনে থাকবে আজীবন, যে আপনার আমাদের ক্লাস নিয়েছেন, এই কথাটা এইভাবে পড়িয়েছেন, এই ফিগারটা এইভাবে এগোচ্ছিলেন। আপনার কি তেমন কোনো টিচারের কথা মনে পড়ে না, যে উনি এই কাজটা এইভাবে করেছিলেন? এইটা বলাটা আমার জন্য খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। তার কারণ হচ্ছে
আহ, আমি এখানে জয়েন করার পরে যারা আমার ক্লাস নিয়েছিল আমি মেজরিটি টিচারকেই আমার কলিগ হিসেবে পেয়েছি, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা তারা আসলে কলিগের বাইরে আমাকে তাদের স্টুডেন্ট হিসেবে ট্রিট করে। এই ব্যাপারটা নিয়ে আমি নিজেও অনেক আনন্দিত, কারণ আমার অনেক আবদারের জায়গা থাকে যেগুলো হয়তো বা আমি এদের মানে ওনারা যদি আমাকে কলিগ হিসেবে ট্রিট করতো তাহলে এই আবদার গুলো আমি করতে পারতাম, স্টুডেন্ট হিসেবে ট্রিট করার কারণে যেগুলো আমি পাচ্ছি। তো আমি আসলে পার্টিকুলারলি কোনো টিচারের কথা বলতে পারবো না, তবে আমি প্রত্যেকটা টিচারের কাছ থেকে কোনো না কোনো কিছু শিখেছি। সবচেয়ে বড় ব্যাপার যেটা, এই নর্ডন কলেজে আসার পরে আমি যেটা শিখেছি, যে একজন মানুষকে তার ব্যক্তিগত জীবনে বিনয়ী হওয়ার প্রয়োজন আছে। এটা আমি আমাদের কলেজের শিক্ষকদের কাছে শিখছি, এবং আমি চেষ্টা করি আমার ব্যক্তিগত যে জীবন আছে এই জীবনে যার সাথে আচরণ করি না কেন প্রচন্ড পরিমাণ বিনয়ের সাথে আচরণ করা। এক্স্যাক্টলি স্যার। নটরডেম কলেজ নিয়ে যখন কথা হয় বা বাংলাদেশের মিশনারি কলেজগুলো নিয়ে যখন কথা হয়, সবার আগ্রহের একটা জায়গা থেকে টিচারদের বাইরে আমাদের যে স্পেশাল একটা সেগমেন্ট গাইডেন্স, এই গাইডেন্স নিয়ে সবার এমিয়ানদের স্পেশালি এক একজন এক এক রকম স্মৃতি থাকে। আমারও কলেজ জীবনে এতটুকু সময় গাইডেন্সের বাধাদের সাথে অনেকের অনেক স্মৃতি আছে, যেটা হয়তো আমি কখনো বুঝতে পারবো না। আপনার কি আপনার টাইমে গাইডেন্সের কোনো কথা মনে পড়ে? আহ এইটার ব্যাপারে আমি আসলে খুব একটা কিছু বলতে পারবো না, কারণ আমি কলেজে মোটামুটি মনে হয় 16 থেকে 17 মাস ক্লাস করার সুযোগ পেয়েছিলাম। আমি 16 থেকে 17 মাসে আমি একটা ক্লাসও মিস করি নাই, এবং আমার পুরো 1.5 বছরে ফাদারের রুমে একবারও যেতে হয়নি, এবং আমি কলেজ লাইফে কোনোদিন ফাদারের রুমে যাইনি। চাকরি পাওয়ার পরে ফাদারের রুম গুলা কেমন হয় এটা আমি চাকরি করার পরে দেখেছি, এই জন্য এই যে সম্পর্কে রিলেটেড কাজে বা অন্য কোনো কাজে ফাদার রুমে যাওয়া হয়েছে? ক্লাবের কথাটা যদি বলি তাহলে সেটা হচ্ছে আমি স্কুলে থাকতে ক্লাবের সাথে সম্পৃক্ত ছিলাম, ইউনিভার্সিটিতেও ছিলাম, কিন্তু জানি না কেন কলেজে আসার পরে আমি আসলে এখানে ক্লাবের সাথে সম্পৃক্ত ছিলাম না। যেটা আসলে আমাদের নটরডেমিয়ানদের আসলে হওয়া উচিত না। আমাদের যারা এনএসসি তে পড়ে তার প্রত্যেকেই কোনো না কোনো ক্লাবের সাথে সম্পৃক্ত থাকে। ওই যে যেমনটা আমি বলছিলাম যে প্রথম দিকে এই পরিবেশের সাথে আমি অ্যাডাপ্টেড হতে পারছিলাম না, এই জায়গা থেকে প্রথম দিকে যে আমি আসলে কোনো ক্লাবের সাথে সম্পৃক্ত হতে পারিনি। পরবর্তীতে যখন মনে হয়েছে যে না ক্লাবের সাথে সম্পৃক্ত হওয়া উচিত, তখন এটা আসলে অনেক লেট হয়ে যায়, আর যার কারণে আসলে আমি এখন ক্লাবের সাথে সম্পৃক্ত হতে পারিনি। তো অবশ্যই নটরডেম বা মিশনারি কলেজগুলোর অথবা সামগ্রিক ভালো কলেজগুলো আছে, তাদের একটা বিশাল সেগমেন্ট বা আইডেন্টিটি হয় তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তো এখন আপনার যে স্টুডেন্টরা আছে, যেহেতু কথাটা উঠলোই, আপনার যে স্টুডেন্টরা এখন আছে, যারা কয়েকদিন আগে ছিল এবং যারা কয়েকদিন পরে আসবে, তাদের কি এক্সট্রা কারিকুলার রিলেটেড আপনি কোনো অ্যাডভাইস দিবেন কিনা যা টিচার, তো আপনার ভুল থেকে আপনি কোনো শিক্ষা নিয়ে জানাবেন? আচ্ছা, এইটা আমি বলবো সেটা হচ্ছে আমি যেটা পার্সোনালি মনে করি যে একটা ক্লাবের সবচাইতে বড় শিক্ষা যেটা, সে হচ্ছে একটা স্টুডেন্টকে স্মার্টেস্ট হইতে শেখায়। সে হচ্ছে একটা স্টুডেন্টকে কিভাবে একটা ইভেন্ট সম্পন্ন করতে হয় এটা শেখায়। যে ছেলেটা কলেজের বিভিন্ন ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করে কিভাবে ইভেন্টটা সম্পন্ন হয়েছে সেটা একদম কাছ থেকে দেখেছে, সে পরবর্তী লাইফে যখন সে তার প্রফেশনাল লাইফে ঢুকবে তখন তার পক্ষে এই ইভেন্ট গুলো সম্পন্ন করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। যে কিনা কলেজে এই কাজগুলো করে নাই বা কোনোদিন এই ইভেন্ট গুলোর সাথে সম্পৃক্ত থাকে নাই, তার পক্ষে এই জিনিসগুলো কমপ্লিট করাটা অনেক কঠিন হয়ে যাবে। তো এই জন্য আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি যে তুমি যে কোনো ক্লাবের সাথে সম্পৃক্ত থাকো না কেন, তুমি চেষ্টা করবা এই ক্লাবের সাথে এমন ভাবে কানেক্টেড থাকবে যাতে করে এই ক্লাবের যে আদর্শ আছে সেটাকে তুমি ধারণ করতে পারো, এবং এই ক্লাবকে কেন্দ্র করে তোমরা যে ইভেন্ট গুলো সম্পন্ন করেছো সেটা দিয়ে কিছুটা হলেও তুমি শিখে তোমার পরবর্তী লাইফে যে ইভেন্ট গুলো আসবে সেগুলো যেন ভালো করে সম্পন্ন করতে পারো। আপনার কি আমাদের পডকাস্ট করার ওয়ান অফ দ্য মোস্ট কোর ইন্টারেস্ট ছিল যে আপনার অ্যাডমিশন লাইফে বা অ্যাডমিশনের পরের যে জার্নি, আপনি আমাদের ক্লাসে কোনো একদিন গল্প শুনিয়েছিলেন যে অ্যাডমিশনে সবাই যেভাবে প্ল্যান করে আপনিও একটা প্ল্যান করেছিলেন, কিন্তু কোনো কারণে ওই প্ল্যানটা ওইভাবে হয়তো ইয়ে করেনি। তখন কেউ একজন আপনাকে বলেছিল যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, হোপ রাখো। হোপ রেখে আজকে আপনি ম্যাথমেটিক্স ইউনিভার্সিটি নর্থেন কলেজ ঢাকার একজন টিচার। তো স্যার, এই যে পছন্দের জায়গায় চান্স না পাওয়া, এটা বাংলাদেশের একটা বড় সংখ্যক স্টুডেন্টের জন্য রিয়েলিটি। হয়তো পছন্দের রিয়েলিটি না, তবে একটা রিয়েলিটি। এই রিয়েলিটির মধ্য থেকে আপনিও ঘুরে এসেছেন, কিন্তু ঘুরে এসে লাইফে এমন একটা জায়গায় আসছেন যখন আপনি মনে হয় খুব ফিল করে ঈশ্বরকে বা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে পারেন। স্যার, আপনার এই জার্নিটা নিয়ে আমরা আপনাকে অবশ্যই করেছি। এই প্রশ্নটার উত্তর আমি একটু সময় নিয়ে দিতে চাই।
আহ, আমি যখন অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছিলাম, সত্যি কথা বলতে ওই সময়টাতে আমি খুব একটা ভালো প্রিপারেশন নিতে পারিনি প্রথমত। তবে আমি কলেজে লাইফে বেশ ভালো পড়াশোনা করেছি। অ্যাডমিশন টাইমে যেহেতু আমি পড়াশোনা ঠিকঠাক মতো বেশ ভালো করতে পারিনি নানান কারণে, এবং সেটার আউটপুটটা কিন্তু আমি অ্যাডমিশন টেস্টে পেয়ে গেছি। অ্যাডমিশন টেস্ট যখন চলে, আমি হচ্ছে মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম। আমার আব্বা মার খুব ইচ্ছে ছিল আমি মেডিকেলে পড়বো। তো ফার্স্ট টাইম আমার আসলে মেডিকেলে চান্স হয় না। তো মেডিকেল চান্স না হওয়ার পরে আমার মনে হয়েছিল যেহেতু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিব, একটু ভালো করে প্রিপারেশন নিয়ে আমি পরীক্ষাটা দিতে চাই। তারপরে আসলে অন্য কোথাও ওইভাবে আমি টেস্টে অ্যাটেন্ড করিনি। সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিতে শুরু করলাম। সেকেন্ড টাইম মোটামুটি আমি বেশ ভালোই পড়াশোনা করলাম। আমার জায়গায় যেটা হয়েছে, 2017 সালে যখন আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে যাই, ওই বছরই প্রথম বাংলাদেশ সরকার মেডিকেলে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেয় তাদের জন্য 5 মার্ক করে কেটে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তো যাই হোক, সেকেন্ড টাইম পরীক্ষা দিলাম, আল্লাহ হয়তো বা ইচ্ছা ছিল। আর সেকেন্ড টাইমে আমার আসলে চান্স হয় না। তো সেকেন্ড টাইম মেডিকেলে পরীক্ষা দেওয়ার পরে আমি যখন চান্স না পাই, তখন স্বাভাবিকভাবে ভেঙে পড়ার কথা। আমার আব্বা মা বা আমার পরিবারের যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিল, তাদেরও একটু ভেঙে পড়ারই কথা, এবং এটাই স্বাভাবিক ব্যাপার ছিল। তো আমি তখন চিন্তা ভাবনা করছিলাম কি করব, কোন একটা জায়গায় ভর্তি হই নাই, এবং সেকেন্ড টাইম খুব একটা পরীক্ষা দেওয়ার জায়গাও নাই। তো তারপরে হচ্ছে আহ আমি হচ্ছে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা দিই, এবং সেইখানে আসলে আমার সুযোগ হয়, এবং সেই জায়গা থেকে আমি পড়াশোনাটা কন্টিনিউ করি। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, আমি ওই সময়টাতে আহ, যেটা করেছিলাম, নিজেকে অনেক জায়গা থেকে লুকিয়ে নিয়েছিলাম। আমি প্রথম দিকে যে হোস্টেলে ছিলাম, আমার যত বন্ধু বান্ধব ছিল, তারা মেজরিটি ইউনিভার্সিটিতে না, শুধুমাত্র বাংলাদেশের একেবারে ওয়ান অফ দ্য মোস্ট যে সকল ইউনিভার্সিটি গুলো আছে, সেই প্রত্যেকটা ভালো ভালো ইউনিভার্সিটিতে তারা চান্স পেয়েছে। এবং পরবর্তীতে আমি নিজের মানে লজ্জার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই হোস্টেলে থাকা আসলে আমার উচিত না। তারপরে আমি হচ্ছে অন্য একটা হোস্টেলে যে উঠি, মানে নিজেকে একটু একা রাখার জন্য। এবং একা থেকে থেকে সেখানে হচ্ছে আমি সেকেন্ড টাইম প্রিপারেশনটা নেই। এবং যখন সেকেন্ড টাইমও না হয় মেডিকেলে, তখন তা আমি প্রচন্ড রকমের ভেঙে পড়ি। ওই সময়টাতে আমি তখন পর্যন্ত আরামবাগ থাকি, আমার ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হয় নাই। আমার এক বড় ভাই, উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, বর্তমানে রাশিয়াতে আছেন। তো ভাইয়ের সাথে আমি একদিন আসরের নামাজ পড়ি। নামাজের পরে ভাই দুর্দান্ত আমাকে একটা কথা শুনিয়েছিলেন, এবং যেই কথাটা আমি এখনো পর্যন্ত কোনোদিন ভুলতে পারি না। কারণ ভাই দেখেছিলেন আমি সেকেন্ড টাইম বেশ ভালো আহ, পরিশ্রম করেছি। তখন উনি আমাকে বলেছিলেন যে দেখো, জীবনে অনেক সময় এরকম কিছু হতেও পারে যেখানে হয়তো বা কোনো একটা পার্টিকুলার পরীক্ষার জন্য তুমি অনেক পরিশ্রম করেও সফল নাও হতে পারো, বা সেটা শুধুমাত্র পরীক্ষা হবে, ব্যাপারটা এরকম না। সেটা যে কোনো বিষয়কে কেন্দ্র করেও হতে পারে, যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে তুমি অনেক পরিশ্রম করেছো, তবে সেটার প্রপার যে আউটপুট সেটা তুমি পাও নাই। এর মানে এইটা না যে আল্লাহ তোমাকে অপছন্দ করে। এর মানে এইটা না যে ওই জায়গাটাতে যে চান্স পেয়ে গেল বা যে ভালো কিছু করে ফেললো, সে তোমার থেকে অনেক বেশি মেধাবী। এর মানে এইটাও হতে পারে যে তুমি তোমার জীবনের পরবর্তী কোনো একটা পর্যায়ে এসে কোনো একটা পরীক্ষা অথবা কোনো একটা জটিল বিষয়কে কেন্দ্র করে তুমি এমন একটা আউটপুট পেয়ে যেতে পারো, যেটাকে কেন্দ্র করে তুমি নিজেই অবাক হয়ে যাবা, এবং নিজেই নিজেকে প্রশ্ন করতে শুরু করবা যে এইটা আসলে কিভাবে হয়ে গেল। এবং এটা কিভাবে হয়েছে সেটা হচ্ছে ওই যে তুমি তোমার জীবনের প্রিভিয়াস টাইমে কোন একটা ইস্যুকে কেন্দ্র করে অনেক পরিশ্রম করেছিল, যেটা আউটপুট আল্লাহ তাআলা তোমাকে সেই সময়টাতে দেয় নাই, সেটা এই সময়টাতে এসে আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ আল্লাহ হচ্ছে পরিশ্রমী মানুষদের পছন্দ করেন। যে পরিশ্রম করে সে তার জীবন দশায় কোনো না কোনো ভাবে সেটার আউটপুট পেয়ে যাবে। এই কথাটা স্যার অনেক টিচাররাও নরমালি বলেন যে হতে পারে তুমি কুইজের জন্য অনেক পড়েছো, তুমি সিনসিয়ারলি পড়েছো, কিন্তু এমন একটা ম্যাথ কুইজে আসলো যে ম্যাথটা হয়তো তোমার সাথে যায় না, তুমি পারলে না, তুমি সেই ম্যাথ কুইজে কনসেপ্ট পেলে, এর মানে এই না যে তুমি ম্যাথ পারো না। এর মানে এটাও হতে পারে যে তুমি ওই যে পরিশ্রমটা করেছো, এই পরিশ্রমটা তোমাকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে গিয়ে হেল্প করবে, যেখানে তুমি ইয়ে করতে পারবা। কারণ স্যার যারা এখন কলেজ লাইফে আছে, অ্যাডমিশন যাদের সামনে, তাদের প্রতি আপনার কি অ্যাডভাইস দিবেন নিজের লাইফ থেকে? আচ্ছা, তাদেরকে একটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে শেষ সময়ের প্রিপারেশনটা অনেক জরুরি একটা ব্যাপার, যেটা আমার ক্ষেত্রে হয়েছে।
তুমি তোমার জীবনে কোথা থেকে শুরু করেছো তার থেকে অনেক জরুরি ব্যাপার তুমি কোথায় গিয়ে শেষ করছো। শেষটা ভালো হওয়াটা অনেক জরুরি একটা ব্যাপার। তো যারা এবছর ইন্টার পরীক্ষা দিবে বা অ্যাডমিশন টেস্ট দিবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, 2 বছর অনেক পরিশ্রম করেছো, শেষ সময়টাতে এসে এই পরিশ্রমের জায়গাটায় বিন্দু মাত্র ছাড় দিবা না। প্রত্যেকটা দিন রেগুলার বেসিসে তোমাকে পরিশ্রম করে যেতে হবে, কারণ ভালো করতে হয় প্রতিদিনের বেসিসে। রেগুলার একটু একটু করে নিজেকে উন্নতির দিকে এগিয়ে নিতে থাকবে। যদি কনসিস্টেন্সি বজায় রাখতে পারো তাহলে অবশ্যই অ্যাডমিশন টেস্টে ভালো কিছু করতে পারো। ডেমিয়ানদের ক্ষেত্রে স্পেশালি আমরা আমাদের সোসাইটিতে রিয়ালিটি অনেকেই বলে যে নটরডেমে পড়েও পছন্দের জায়গায় চান্স পেলি না। এই কথাটা শোনা আপনি হয়তো আপনার লাইফে কিছু একটা ফেস করে এসেছেন। এটা যেন ফেস করতে না হয় বা ওই আফসোসটা যেন না থাকে, এই জন্য অ্যাডমিশন টাইমে ডেমিয়ানদের পড়াশোনার রুটিন প্রিপারেশন কেমন হওয়া উচিত? আহ, আমরা যেটা করি, আমরা যারা ডেবিএন আছি আমাদের হচ্ছে কলেজ থেকে আমাদের অনেক প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়। আমরা যদি সেটার ধারাটা অব্যাহত রাখতে পারি ঠিকঠাক মতো, তাহলে অ্যাডমিশন টেস্টে ভালো করাটা আমাদের জন্য অনেক সহজ। কারণ আমরা যেই প্যাটার্নে পরীক্ষা দিয়ে যাই কলেজগুলোতে, আমাদের জন্য আসলে প্রশ্নগুলো যেহেতু অনেক চ্যালেঞ্জিং থাকে, জটিল থাকে, এই জন্য পরবর্তীতে আমাদের ভালো করাটা অনেক সহজ হয়ে যায়। যদি কেবলমাত্র তারা এই ধারাটা ধরে রাখতে পারে, তাহলে তাদের পক্ষে অ্যাডমিশন টেস্টে ভালো করাটা অনেক বেশি সহজ এবং তারা ভালো করবে, আমার যেটা মনে হয়। স্যার, অ্যাডমিশন ফেজের পরে যখন আপনি ইউনিভার্সিটিতে গেলেন এবং মেডিকেলে না হওয়ার একটা কষ্ট সাথে নিয়ে বা কোনো একটা জায়গায় খারাপ লাগা, সেই সময় অনেকে আমরা দেখি যে ফল আউট করে, ড্রপ আউট করে, হয়তো কোনোভাবে সিজিটা মেনটেন করে যাচ্ছে। কিন্তু সেইখানে আপনি আপনার ইউনিভার্সিটি খুব সুন্দর করে কমপ্লিট করেছেন এবং সেটা বেসিসে নটরডেম কলেজে এসে অ্যাজ আ টিচার জয়েন করেছেন। স্যার, অ্যাডমিশনে যদি পছন্দের জায়গায় চান্স নাও হয়, এরপরেও লাইফটাকে কিভাবে কন্টিনিউ করে নিতে হবে এর জন্য আপনি কি advice দেবেন? এই জায়গাটার মধ্যে আমি একটা কথাই বলবো, আহ জীবন মানেই কোন একটা কিছু করে বেঁচে থাকা, এবং সেই কোন একটা কিছু হবে অবশ্যই ইফেক্টিভ কিছু একটা। কারণ জীবন একটা চলমান প্রক্রিয়া। কারণ সামনের দিনগুলোতে কি হবে এটা আমরা কেউ বলতে পারি না। অনেকে দেখবা ন্যাশনাল কলেজে পড়েও কিন্তু অনেক ভালো কিছু করে ফেলে, আবার ভালো ইনস্টিটিউশনে পড়লেই যে ভালো কিছু করে ফেলে ব্যাপারটা কিন্তু এরকম না। তো আমাদের সবকিছুর জন্য প্রিপেয়ার থাকতে হবে, জীবনে যে কোনো কিছুই হতে পারে। সেজন্য আমাদের যেটা কাজ, আমাদের কাজ হবে আমরা যে জায়গাটায় থাকি না কেন সেই জায়গা থেকে আমরা পরিশ্রম করে যাব। কারণ আমি যেটা মনে করি, ফলাফল হচ্ছে আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ কখন কাকে কিভাবে নিয়ামত দিবে সেটা আসলে আমরা কেউ আগে থেকে বলতে পারবো না। স্যার, যখন ইউনিভার্সিটি লাইফ আপনার শেষ হল বা একটা ভালো সিটি নিয়ে ইউনিভার্সিটি শেষ করে আসবেন, তখন নটরডেমের যে জার্নিটা, এটা তো কারো অবভিয়াসলি স্টেট থাকে না লাইফে, কি করবো মানুষ কোথাও ক্লিক করতে করতে এক জায়গায় হয়ে যায়। অ্যাজ আ ডেমিয়ান নটরডেমে আসলেন এবং একটা অ্যাজ আ ডেমিয়ান টিচার হিসেবে জয়েন করার এই মাঝখানের জার্নি কিন্তু আপনি আমাদের সাথে শেয়ার করছেন। আচ্ছা, আহ, আমার ইউনিভার্সিটির যে রেজাল্ট এটা অ্যাভারেজ রেজাল্ট ছিল। তো আমাদের কলেজে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদেরকে রিটেন, ভাইবা, ডেমো সবকিছুই দিতে হয়। তো আমাদের কলেজেরই একজন টিচার আছে পলিটিক্যাল সায়েন্সে, আমি ওনাকে ভাই বলে ডাকি, সাফুল ভাই। উনি জাহাঙ্গীরনগর থেকে পাশ করেছে। উনি হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর পেজে একটা পোস্ট করেছিলেন যে নর্ডেন কলেজে বায়োলজি ডিপার্টমেন্টে একজন টিচার নিয়োগ হবে, এবং এই যে নিয়োগটা হবে এটা পেপারের মধ্যে বিজ্ঞাপন দেওয়া হয়। আমি পেপার থেকে জানতে পারি না, আমি শাফিল ভাইয়ের থ্রুতে জানতে পারি আর কি। তখন আমার ওয়াইফ, সে তখন আমার বান্ধবী ছিল, সে তখন আমাকে বলে যে একটা সিভি ড্রপ করার জন্য। তার পাশাপাশি আমি যে স্কুলে পড়েছি, আমার স্কুলের যিনি প্রধান শিক্ষক ছিলেন ওনার সাথে আমার একটা কানেকশন ছিল। তো উনিও আমাকে ফোন করে এটা বলে, উনি জানতো যে আমি বাংলাদেশে পড়ি এরকম আর কি। তো উনিও আমাকে আসলে এই ব্যাপারটাকে মানে বলে যে তুমি চাইলে সিভি ড্রপ করতে পারো বা এখান থেকে যেতে পারো। তো ওইটা থেকে আমি হচ্ছে এখানে সিভি ড্রপ করি, তারপরে আমাকে আসলে কল করা হয়। রিটেন পরীক্ষা দিলাম, ভাইবা দিলাম, ডেমো দিলাম। তারপরে পরীক্ষা টরীক্ষা শেষ করে আমি চলে গেলাম। আহ, সেদিন হচ্ছে আমি আমার বাসায় চলে যাই, মানে গাজীপুরে চলে যাই। তো তারপরে ফাদারের যিনি সহকারী আছেন উনি আমাকে ফোন করে জানান যে আগামীকালকে 26 ব্যাচের ফ্রেশার রিসেপশন আছে, আপনি সকাল সকাল কলেজে চলে আসবেন।
তো এটা একটা ইন্টারেস্টিং ঘটনা। সকাল সকাল কলেজে চলে আসবো, তো তখন আমি জানি না যে আমার আসলে চাকরি হয়েছে কি। ওনার সাথে আমার এতটুকুই কথা হয়। তো আমি একদম ভোরে, যেহেতু আমাদের একদম অন টাইমে উপস্থিত থাকতে হবে, আমরা এটা সবাই জানি, 8টা থেকে প্রোগ্রাম, এটা যেহেতু আমি নটরডেমের আগে থেকেই জানি। আমি একদম ভোরে সকাল সকাল চলে আসি। কলেজে আসার পরে আমাদের বায়োলজি ডিপার্টমেন্টের নাজমুল স্যারের সাথে আমার দেখা পায়। তখন স্যারকে আমি এই ব্যাপারটা শেয়ার করি যে এরকম এরকম। তখন স্যার আমাকে আসলে কংগ্রেচুলেশন জানায়। তখনও আমি কিন্তু শিওর না যে আসলে আমার জব হয়েছে। তো আমরা সবাই জানি যারা নটরডেমিয়ান, যে আমাদের টিচারদের পরিচয় করিয়ে দেওয়ার একটা সেগমেন্ট থাকে আমাদের ফ্রেশার স্পেশাল। প্রত্যেকটা ডিপার্টমেন্ট ধরে ধরে টিচারদেরকে স্টেজে ওঠানো হয়, প্রিন্সিপাল তাদের নিজেই পরিচয় হ্যাঁ, করিয়ে পরিচয় করিয়ে দেয়। তো আমি মানে ওই জায়গাটার মধ্যে একটা ডিলেমার মধ্যে পড়ে গেলাম যে আমি আসলে কি করবো। আমি কি স্টেজে উঠবো নাকি নিচে দাঁড়িয়ে থাকবো? স্টেজে উঠলাম। ওঠার পরে কোনো কারণে ধরো আমার নামটা অ্যানাউন্স করা হলো না, তাহলে আমি একটা লজ্জার মধ্যে পড়বো। আবার দ্বিতীয়ত, স্টেজে উঠলাম না, তাহলে যেটা ফাদার নাম অ্যানাউন্স করে চলে যাবে, ভাববে প্রথম দিনই হয়তো বা ঠিকঠাক সময় কলেজে আসতে পারে নাই। তো ওই সময়টাতে আমাদের বর্তমান ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান আছেন হাসান হাবিব স্যার, হাবিব স্যারের সাথে আমার দেখা হয়। আমার মনে হলো যে উনি যেহেতু ডিপার্টমেন্টের চেয়ারম্যান, উনি এই ব্যাপারগুলো সম্পর্কে ভালো জানেন। তারপর আমি স্যারের সাথে যে কথা বলি, স্যার এরকম এরকম হয়েছে। তখন স্যার বলল যে তুমি তো আমাদের নতুন কলিগ। তারপর স্যারের সাথে আসলে স্টেজে ওইখান থেকে আমার টিচার হিসেবে নটরডেমের জার্নিটা শুরু। তারা স্যার নটরডেমে যেদিন ফার্স্ট ওই স্টেজে উঠে অ্যাজ আ টিচার আপিস ব্যাচ আপনার সামনে, সবার সামনে যখন রাজু আহমেদ নামটা বায়োলজি ডিপার্টমেন্টের খুব সম্ভবত লাস্ট ইয়ার অ্যানাউন্স করা হয়েছিল মোস্ট জুনিয়র টিচার হিসেবে, সেই মুহূর্তটাই এমন ছিল আপনার? আমি আসলে প্রচন্ড ভয় পাচ্ছিলাম, সত্যি কথা বলতে যেটা। আমি কলেজে যতদিন ধরে ক্লাস নিচ্ছি, সত্যি কথা বলতে আমি খুব একটা ভয় পাই না, যেহেতু আমার এই ক্লাসগুলো আমার পূর্ব পরিচিত। বা আমি জানি যে স্টুডেন্টরা আসলে কি এক্সপেক্ট করে একটা টিচারের কাছ থেকে এখানে। তো ওই দিন আমি প্রচন্ড রকমের ভয় পাচ্ছিলাম, মানে আমি হাত ওঠাতে যে হাত ওঠানোর শক্তিটা পাচ্ছিলাম না এরকম। তো যে আল্লাহ তালা কৃপাই করে ওর হাতটা উঠাতে পারি। এবং ওই যে হাত উঠালাম, স্টুডেন্টের সাথে পরিচয় হয়ে গেলাম। এরপর থেকে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সবকিছু বেশ ভালোভাবেই চলছে। তো এখন পর্যন্ত আমরা চলে আসছি, এবার একটু ফিউচারের দিকে ওকে। যেতে চাই। স্যার, ইংলিশে অ্যাজ এ টিচার জয়েন করার পর আমরা অনেককে দেখেছি যারা এখন দেশে নেই, যারা এখন কোথাও আছে। রিসেন্টলি আমাদের আইসিটি ডিপার্টমেন্টে একজন ম্যাম, তিনি অনলাইন জায়গায় সুইচ করেছেন। আপনার আপাতত প্ল্যান কি মনে হচ্ছে ইংলিশে আপনি এনজয় করছেন? আহ, আমি আসলে নটরডেম কলেজকে আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নের জায়গা মনে করি। এবং আমি যেহেতু আমার স্বপ্নের সাথে সম্পৃক্ত এখনো পর্যন্ত থাকতে পেরেছি, এটার জন্য আল্লাহ তাআলার প্রতি আমি আসলে প্রচন্ড রকমের কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং যেহেতু প্রথমেই বললাম যে এটা আমার অনেক বড় স্বপ্নের একটা জায়গা, আমি না আমার বাকিটা জীবনে এই স্বপ্নের জায়গার সাথে সম্পৃক্ত থাকতে চাই। এবং আমি এই ব্যাপারটাকে প্রচন্ড ভাবে ফিল করি, আমার ভাল লাগে। এই স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, স্টুডেন্টদের সাথে কানেকশন, বিভিন্ন জায়গায় গেলে হঠাৎ করে স্টুডেন্টরা চলে আসে, কথা বলে। এই অল্প সময়ের মধ্যে স্টুডেন্টের সাথে এরকম একটা কানেকশন হয়ে গেছে। এই ব্যাপারটাকে আমি আমার মধ্যে ধারণ করতে শুরু করেছি। এবং আমার যেটা মনে হয়, একটা মানুষ যখন কোন একটা কিছু ধারণ করতে শুরু করে, সেই জায়গা থেকে তার ওইটাকে কেমন করে ভালো কিছু করার অনেক সুযোগ আছে। তো এই জন্য আমি অন্য কিছু চিন্তা করছি। স্যার, এমবিসিতে আমরা সাধারণত দুইবার ভাইবা দিই স্টুডেন্ট হিসাবে, একবার হচ্ছে অ্যাডমিশনের সময়, আরেকবার হচ্ছে অনারেবল মেনশনের সময়। এই দুইটা ছাড়াও আপনি একটা এক্সট্রা ভাইবা দিয়েছেন টিচার হওয়ার সময়। ওই ভাইবার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল স্যার? ওই ভাইভাতে যেটা হয়, কে দিয়েছে? ফাদার ছিলেন, ফাদার, প্রিন্সিপাল ফাদার ছিলেন, আহ, সুশান্ত ফাদার ছিলেন, আমাদের ডিপার্টমেন্টের নাদিরা ম্যাম ছিলেন, আরো কয়েকজন ছিলেন, তাদের সবাইকে আমি আসলে চিনি না। তো স্বাভাবিকভাবে যেহেতু আমি নটরডেমিয়ান, আর নটরডেমকে কেন্দ্র করে অনেক আলোচনা হবে, এটাই হয়তো বা হওয়ার কথা ছিল এবং এরকমটাই হয়েছে। পড়াশোনা কেন্দ্রিক কিছু কোয়েশ্চেন ম্যাম আমার সাথে করেছেন, বা ম্যাম প্রশ্ন করেছিলেন কিছু। সেগুলো নিয়ে ম্যামের সাথে কথা হয়েছে, বাকি ব্যাপারগুলোতে ফাদারের সাথেই কথা হয়। ফাদার প্রশ্ন করেছিলেন, আহ, তুমি যেমনটা প্রশ্ন করেছিলে যে আগে কেমন দেখেছি, এখন কি দেখছি, বা ভবিষ্যতে এই কলেজের জন্য আমি আসলে কি করতে চাই, এগুলো নিয়েই ফাদারের সাথে আমার কথা হচ্ছিল। এবং বেশ ভালোই ছিল ভাইবার মুহূর্তটা। এবং ভাইবার পর পর আমার মনে হয়েছিল যে আমার হয়তো চাকরিটা হয়ে যেতে পারে, আমি মনে হচ্ছিল আমার কাছে। কারণ স্যার ভাইবা যখন আপনি দিলেন, ভাইবা যখন শেষ করলো, তারা আপনাকে বললেন যে আচ্ছা আপনার সাথে যোগাযোগ করা হবে,
এই যে রুম থেকে বের হয়ে আমরা সাধারণত কলেজ লাইফ যেদিন শেষ করি সেই দিন সন্ধ্যা পড়ার পরে একটা ফিলিং আসে, শূন্যতার ফিলিং। আপনার কি সেই দিন বাইরের রুম থেকে বের করে মনে হচ্ছিল যে আগামীকাল তো আমার সকাল 8টার সময় ক্লাস নেই, আগামীকাল তো আমাকে আসতে হবে না, আমি এখন চলে যাচ্ছি বাসায়? এই শূন্যতাটা কি সেদিন কাজ করেছিল? যেহেতু ইন্টারভিউ দিতে আসছিলাম তখন থেকে মানসিকভাবে প্রিপেয়ার ছিলাম যে চাকরিটা যদি হয়ে যায় তাহলে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া হবে। তো আমি তখন থেকেই মানে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করি যে আল্লাহ যেন আবার এই কলেজে আসার সুযোগ করে দেয় বা কলেজে ক্লাস নেওয়ার সুযোগ তিনি করে দেন, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ এই সুযোগটা করে দিয়েছেন। তাহলে স্যার এখন যে 2 বছর হয়ে গেছে অলমোস্ট, আপনি এই কলেজের ক্লাস নিচ্ছেন, স্টুডেন্টদের সাথে মিশছেন, 2-3টা ব্যাচ আপনার হাতে অলরেডি পার হয়েছে, এই হাতে ব্যাচে ক্লাস চলছে। এই সব কিছু মিলিয়ে আপনার টিচার হিসেবে এই ডিস্ট্রিক্টে কেমন লাগছে? ওকে। এবং স্যার আরেকটা এডিশনাল কোশ্চেন, আপনি বলছেন যে অ্যাজ আ জুনিয়র বা অ্যাজ আ স্টুডেন্ট আপনি আপনার কলিগদের কাছে অনেক আবদার করতে পারেন, যেটা অ্যাজ আ কলিগ করা যেত। আমরা যদি কখনো স্যার আপনার কলিগ হিসাবে কয়েকদিন পরে আসি, আপনি কি আমাদের আবদার গুলো রাখবেন কি? অবশ্যই তুমি সেই সুযোগটা পাবা, বা যারা আসবে তারা অবশ্যই সেই সুযোগটা পাবে। আহ, এই ব্যাপারটা তুমি যেটা আগে প্রশ্ন করেছো এটার উত্তরটা যদি আমি এভাবে দেই যে একটা সময় আমি স্টুডেন্ট ছিলাম, আমি যেই ক্লাসের বা যেই বেঞ্চটাতে বসতাম এখন ওই ক্লাসটাতে আমি দাঁড়িয়ে স্টুডেন্টদের সাথে সামনে যে কথা বলি। আমার কাছে মনে হয় এটা অনেক বড় দায়িত্বের একটা জায়গা। ক্লাস নেওয়াটা যেমন আমার জন্য সহজ, তার পাশাপাশি ক্লাসে কন্টিনিউ করাটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। কারণ আমি জানি যে এইখানে বেঞ্চে যে স্টুডেন্ট গুলো বসে আছে তাদের প্রত্যেকের এক্সপেকটেশনের জায়গাটা কি টিচারদেরকে কেন্দ্র করে। তো এই জন্য আমি যখন ক্লাসে যাই, যাওয়ার আগে আমার মাথার মধ্যে এই ব্যাপারটা থাকে যে আমাদের যারা স্টুডেন্ট আছে তারা আমার কাছ থেকে কি প্রত্যাশা করে, এবং আমি চেষ্টা করি সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে ক্লাসের মধ্যে যাওয়ার জন্য। স্যার ক্লাসে যখন আপনি চাইনিজ স্টুডেন্টদের সাথে পড়ান, অনেক চ্যাপ্টার নিয়ে কথা হয়, অনেক টপিক নিয়ে কথা হয়। একটা খুবই ট্রিকি কোশ্চেন করতে চাই আপনাকে স্যার, এটা না আসলে দুটো করবো। এক হচ্ছে বোটানি না জুলজি? অবশ্যই দেবো। আর জুলজির মধ্যে কোন চ্যাপ্টারটা? ঘাস করি, গ্রাস করি। কেন স্যার রাস্তা? কারণ আমি অ্যান্টোমোলজি নিয়ে পড়াশোনা করেছি, এবং মজার ব্যাপার যেটা ভাইভাতে আমাকে যখন জিজ্ঞেস করা হয় তখন আমাকে গ্রাসোপারটি কেন্দ্র করে প্রশ্ন করা হয়, যেহেতু আমি অ্যান্টোমোলজি নিয়ে পড়াশোনা নাদির আমি প্রশ্ন হ্যাঁ, করছি। নাতির পড়াশোনা করছি। কিন্তু স্যার হাইটের কি গ্রাসহপারের থেকে বেশি? হতে পারে, কিন্তু আমার আমার দৃষ্টিকোণ থেকে গ্রাসোপারটি বেশি সুবিধা। তাহলে স্যার বইতে একটা ফিগার আঁকতে বলা হয়, আপনি কি গ্রাসহপারের ফিগার দেয়? গ্রাসোপারের ফিগার আমি আঁকবো না, তবে গ্রাসোপার আমার পছন্দ, কারণ গ্রাসোপারের ফিগার একটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। স্যার গ্রাসহপার কোন পার্টটা আপনার সবথেকে ভালো লাগে? গ্রাসোপারের ভিশন মেকানিজম। Vision mechanics. That's all. And দুটো দুটো আলাদা মেকানিক্স আছে। ফিজিক্স এর কিছুটা পার্ট আছে কিন্তু এক্স্যাক্টলি। এটা আমরা ইনক্লুড করে ফেলেছি। স্যার আমরা আমাদের প্রফেসর খুবই রাস্তার দিকে চলে আসবে, এবং এই পর্যায়ে থেকে কোশ্চেন গুলো একটু ইনফর্মাল হওয়ার শুরু করবে, ঠিক আছে। ট্রিকি হবে, আপনি খুব জুসি হবে, স্টুডেন্টরা যেগুলো আসলে শুনতে চেয়েছে হয়তো আছে, সেই দিকে আমরা আস্তে আস্তে যাওয়ার শুরু করছি। একটা হচ্ছে স্যার এনডিসি ভালো হবে না, এবং ইংরেজিতে আমরা যেভাবে কষ্টের মধ্যে থাকি, ল্যাবের কষ্ট, কুইজের কষ্ট, এই কষ্টগুলোকে আপনি এক ওয়ার্ডে কিভাবে রেসপেক্ট করবেন? এটা আমাদের সফলতার চাবিকাঠি। আমরা এই কারণটাই হয়তো বা সফল হতে পারি। স্যার আপনার ফিজিক্স ল্যাবে কখনো মেকআপের এক্সপেরিয়েন্স? হ্যাঁ, প্রথম ল্যাবটাতে আমি আসলে প্রথম আমরা লাগে খুব সম্ভবত মিটার স্কেল নিয়ে একটা প্র্যাকটিক্যাল থাকে এখন আছে এটা। ওই practical practical-এ এ আমিও মেকআপ হয়েছি, সাথে makeup করেছি। এছাড়া কুইজে কখনো? কুইজে ফেল করিনি, আমি কলেজে কুইজে ফেল করিনি। কোনো কুইজে 40 পেয়েছি, একদম দিনে দিনে পাস করে গিয়েছি, কিন্তু কুইজে আমি ফেল করি। কোন সাবজেক্টে সবচেয়ে ভালো লাগছে এবং কোন সাবজেক্টে আমার কাছে সত্যি কথা বলতে কলেজ লাইফ থেকে বায়োলজি সাবজেক্টটা আমার পছন্দ লেগেছে, আমি এটা পছন্দ করি। তাহলে কি স্যার ফিজিক্স দিয়ে খারাপ লাগতো? আহ, বলা যেতে পারে। হায়ার ম্যাথ না ফিজিক্স কোনটা বেশি খারাপ? ফিজিক্সটা, ম্যাথ আমি ভালোই পারতাম। আমার কাছে যেটা মনে হয়েছে লাস্টের দিকে আমি ম্যাথে বেশ ভালো মার্কও পেয়েছি। ফিজিক্সটা আসলে আমার কাছে খুব একটা জমে ওঠে না প্রথমে। তারপরে স্যার ফিজিক্স কুইজ গুলো বা ফিজিক্স কুইজের সকালগুলো কেমন কেন আপনার কাছে? আল্লাহ ইজাতে খালি করে মধ্যে বাঁচাইতাম। আমার বায়োলজি কুইজের সকালটা এরকম হয়েছে, বছরের পরে প্রথম ভালো, এইবার বাঁচে নেক্সট বার থেকে ভালো করে বড় কেন?
কিন্তু ওই ভালোটা কখনো হয়ে ওঠে হবে ইনশাআল্লাহ। দেবেন্দ্র জন স্যার যার সাথে যে সাবজেক্টটা চাই না তার সেই কুইজের দিকটা নাইটমেয়ার এক্স্যাক্টলি। স্যার আপনি বলছেন যে আপনার কলেজ লাইফে আমরা আপনার ছবি দেখেছি ওই টাইমে 100 কেজি এবং আলাদা অনেক কিছু সেখান থেকে আজকে রাজমোহন স্যারকে দেখলে আমরা কম্পেয়ার করতে পারি না আমরা চিনতে পারি না স্যার আপনি গ্রো আপ অ্যাডভাইস স্যার এইটা আসলে অনেক স্টুডেন্টরা আমার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলে, তাদেরকে আমি বলি যে তুমি একটা ভালো জায়গায় ভর্তি হও, দেখবা তোমার মধ্যে অটোমেটিক্যালি গ্রো চলে আসছে। এটা আমি সবাইকে বলি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, ইউনিভার্সিটিতে আমাদের আসলে অনেক সময় থাকে, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। তবে যেটাই করি না কেন আমরা যদি সেটাকে ইফেক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারি তাহলে সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আগে আমার ওয়েটের পরিমাণটা অনেক বেশি ছিল, আমি নানান রকমের সমস্যা ফেস করতাম। তো ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আমি হচ্ছে জিমে কন্টিনিউ করতে শুরু করি আর কি। ওই জিমে কন্টিনিউ করতে শুরু করতে যে যেটা হয়েছে, আমি এটার প্রতি প্রচন্ড রকমের ডেডিকেটেড ছিলাম এবং আমি আমার ব্যক্তিগত জীবনেও এই কাজটা করে আমি যেটা চাই সেটা আমি করতে পারি আলহামদুলিল্লাহ। তো মোটামুটি আমি 6 থেকে 7 মাসের মধ্যেই 34 কেজি ওজন আমি কমাতে পেরেছিলাম জিমের মধ্যে। দ্যাটস অসম দ্যাটস অসম তো এরপর থেকে মোটামুটি বলা যায় যে একটা শেপের মধ্যে আসছে আমার শরীরটা। তো গ্লো আপের যে ব্যাপারটা, এটা আমি স্টুডেন্টদেরকে সবসময় বলি, মানসিক ভাবে তুমি ফ্রেশ থাকার চেষ্টা করবা আর সবসময় হাইড্রেটেড থাকার চেষ্টা করবা। যদি হাইড্রেটেড থাকতে পারো ইনশাল্লাহ তোমার মধ্যে এমনিতেই চলে আসবে। স্যার খুব স্বাস্থ্য থেকে স্বাস্থ্য কমানোর হয়তো আপনার একটা ডিরেক্ট এক্সপিরিয়েন্স আছে কিন্তু আমাদের মতো বা আমার মতো স্পেশালি যারা ম্যাল নিউট্রিশন অ্যানিমিয়ার মতো জিনিসের ভুগে আমাদের জন্য কি অ্যাডভাইস আছে ফিজিওলজিস্ট আপনি দিবেন আপাতত তুমি যেটা করবা, আপাতত তুমি এগুলো নিয়ে ভাববাই না। আমি সবসময় সবাইকে বলি, যেহেতু আমরা এই সময়টার মধ্যে আমরা অনেক প্রেশারের মধ্যে থাকি, কলেজ লাইফ কলেজ লাইফে বিশেষ করে এনডিসি লাইফটাতে আমরা প্রচন্ড রকমের প্রেশারের মধ্যে থাকি। তো এই জায়গাটার মধ্যে থেকে তুমি এগুলো করার পাবা না। তুমি পরবর্তীতে সুযোগ পাবা, যখন পরবর্তীতে ইউনিভার্সিটিতে ভর্তি হবে তুমি যোগাযোগ করলে আমি তোমাকে এটা অবশ্যই বলবো। পার্সোনাল অ্যাডভাইস দিবেন Exactly. আর যারা এখন কথা শুনছে তাদের কি কথা আর তাদের সাথে আমি পার্সোনালি কথা বলতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে যখন ইউনিভার্সিটিতে আপনি জয়েন করলেন লাইফ একটা স্টেবিলিটি আসলো আপনার ফ্যামিলির কাছে যে এই ছেলেটা একদিন অটোডেমে পড়েছে সে এখন এই কলেজের টিচার ফ্যামিলির সাথে ডাইনামিক্সটা কিভাবে চেঞ্জ করে অ্যাকচুয়ালি আমার আব্বা প্রচন্ড রকমের খুশি, সত্যি কথা বলতে। কারণ যে একটু আগে বলছিলাম বা শুরুতেই বলছিলাম যে আমার ভাইকে কেন্দ্র করে উনি চাচ্ছিলেন এমএসতে পড়ানোর জন্য, আর এখন আমি এমএসতে পড়াচ্ছি। সো এইটা অনেক বড় ভালো লাগার একটা জায়গা আমার আব্বার জন্য বা আমার পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য। ওনারা এই ব্যাপারটাকে কেন্দ্র করে যে আমি যে ডাক্তার হতে চেয়েছিলাম বা আমার আব্বা যে আমাকে নিয়ে স্বপ্ন দেখতো ডাক্তার হবো, ওনারা না পুরোপুরি ভাবে এই ব্যাপারটা ভুলে গেছে। তো এই জায়গাটাতে আমি এমএসসি থেকে আসলে প্রচন্ড রকমের ধন্যবাদ জানাই যে আমার পরিবারের যে আক্ষেপের জায়গাটা ছিল এটা এখন আর নাই। অনেকের লাইফে থাকে যে এসএসসি তে কোনো কারণে কারণ আমরা চাই করি বাংলাদেশের বোর্ড এক্সাম গুলো অনেকটা ভাগ্যের উপর ডিপেন্ড করে আমার খাতায় কোন টিচারের কাছে পড়ছে টিচারের মেজাজ তখন কেমন এটার উপর আমার মার্কস ডিপেন্ড করে কিন্তু দেখা যায় যে অনেক টিচারের মার্ক কম থাকে যেমন আমার কোনো একটা কারণে একটা সাবজেক্টে যেখানে আমি খুব ভালো করতাম সেখানে মার্ক কম আসছে সবার থেকে কম কিন্তু ওইভাবে হয়তো চিন্তা করলে বাংলাদেশ সিস্টেমে আমার জন্য সার্ভাইভ করাটা বা নিজেদের অ্যাডিকুয়েট করাটা কঠিন হতো সেখানে নটরডেম আমাদের সেভ করেছে তারা আমাকে একটা অ্যাডমিশন টেস্ট দেওয়ার সুযোগ দিয়েছে নিজেকে প্রমাণ করার সুযোগ দিয়েছে এবং এরপর একজন ডেমিয়ান হওয়ার প্রাইড নেওয়ার সুযোগ দিয়েছে নটরডেম যে মানুষের অনেকেরা অনেক আফসোস কাটিয়ে দেয় যেমন আপনার কোন একটা আফসোস কাটিয়ে দিয়েছে আমার কোন একটা আফসোস কাটিয়ে দিয়েছে এই জন্য অনেকে নটরডেম কলেজকে প্রেফার করে এখন এসএসসি 26 ব্যাচের পরীক্ষা অলরেডি চলছে আমরা যখন এই পডকাস্টে শুরু করেছি কয়েকদিন পরে এসএসসি 27 ব্যাচের পরীক্ষা শুরু হবে এসএসসি পরে এবং নটরডেমের আগ পর্যন্ত তাদের জন্য আপনি অ্যাজ আ সিনিয়র এবং অ্যাজ আ টিচার কি অ্যাডভাইস যারা বর্তমানে এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে তোমাদের যে টেক্সট বইগুলো আছে তোমরা সেই টেক্সট বইগুলো থেকে প্রচন্ড পরিমাণে reference করতে পারো। এবং তুমি কেবলমাত্র এই টেক্সট বইগুলোই ভালো করে পড়েই নর্মাল করে যাবে, এর বিকল্প কোনো অন্য তারা আমার নিজের অ্যাডমিশন লাইফের কথা মনে আছে কলেজ অ্যাডমিশন লাইফে যে
আমাকে অনেক অনেক উপদেশ দিয়েছিল যে ওয়ার্ক কোয়েশ্চেন সলভ করো বা এটা করো ওটা করো, কিন্তু ওই যে টেক্সট বই এক্স্যাক্টলি এটা যে এক্সট্রাক্ট এটা ডিরেক্টলি দেখা যায় পরীক্ষায় চলে আসে। যেমন পরীক্ষায় আমি কোয়েশ্চেন দেখে বইয়ের ওই পেজটা ছবি মনে ভাসে, সেই পেজটা আমি এটা দেখেছিলাম। যেমন আমাদের কেমিস্ট্রি বই লাস্টে কোথাও এক চিপায় লেখা ছিল অ্যাসপ্রিনজের জুস অফ রাবার ট্রিজ। এই জিনিসটা আমার কোনো কারণে এসএসসি লাইফে চোখে পড়েনি। আমি কলেজ অ্যাডমিশন প্রিপারেশন সময় প্রথম দেখি, তো আমার মনে হচ্ছে যে এটা অবশ্যই আমার জানা দরকার। তখন আমি আমার রুমের দেওয়ালে পেন্সিল দিয়ে এটা লিখে রেখেছিলাম যে লেখাটা এখনো আছে। এবং গেস ওই প্রশ্নটা ডিরেক্টলি আমার অ্যাডমিশন টেস্টে। এটাই আমাদের টেক্সট বুক যেগুলো আছে এগুলো থেকে সরাসরি কোশ্চেন নেই, বই ভালো করে পড়তে পারলে অ্যান্ড স্কিল চান্স পেয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার যারা কোনো কারণে নটরডেম কলেজে পড়তে চেয়েও হয়তো এই পরিবারের প্রত্যক্ষ অংশ হতে পারবে না, তাদের জন্য আপনি কি বলবেন? আহ, প্রত্যেকটা জায়গা থেকে ভালো কিছু করার সুযোগ আছে। কোনো না কোনো ইনস্টিটিউশনে সে পড়বে, যদি তার মধ্যে যোগ্যতা থাকে তাহলে সে প্রত্যেকটা জায়গা থেকে ভালো কিছু করতে পারে। তারা স্যার নটরডেম থেকে অন্যান্য আমাদের যে কালচার গুলো থাকে, জানি যে শহর এবং গ্রামের মধ্যে ডিফারেন্স আছে, নটরডেম এবং অন্য কলেজে ডিফারেন্স আছে, কিন্তু যারা নটরডেমে এসে রেগুলার কুইজ বা রেগুলার ল্যাব এই কালচার গুলো হয়তো পাবে না, তাদেরকে আপনি কি পড়াশোনার রুটিনটা থাকতে পারবেন? আমি জাস্ট তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমাদের কলেজের যে সিস্টেম, এই কলেজের সিস্টেম আমাদেরকে ধৈর্যশীল হতে শেখায়, আমাদেরকে ধৈর্য ধরতে শেখায়। সে যে ইনস্টিটিউশনে পড়ছে না কেন সেই ইনস্টিটিউশন থেকে সে যদি এই কোয়ালিটিতে তার মধ্যে আয়ত্ত করতে পারে তাহলে সে জীবন অনেক ভালো কিছু করবে। এর মানে স্যার আমরা সবসময় যেটা বলি যে নটরডেম কখনোই মানুষের সফলতার একমাত্র ইন্ডিকেটর নয় না, কারণ এটা হতে পারে সবকিছু জার্নিটাকে কাজ করার জন্য। এটা সাধারণ বাইরের থেকেও একটু না, অনেকটা হেল্প করে, কারণ এখানে এসে আমরা অনেক কিছু শিখি। যেমন আমি যদি আমার ব্যক্তিগত লাইফ থেকে তোমাকে বলি তাহলে নটরডেম আমাকে পরিশ্রম হতে সহযোগিতা করছে। কারণ আমাদের যে পরিবেশ, এই পরিবেশে আমরা বাধ্য পরিশ্রম করতে, হয়তোবা এই পরিশ্রমটা না করতে পারলে আজকে আমি এই জায়গাটা থাকতে পারবো। তো নটরডেম কলেজ আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করে জীবনে ভালো কিছু। আমাদের একটা নতুন আইডিওলজি ডেভেলপ করতে, এক্স্যাক্টলি। এবং আমাদের ফাদাররা যেভাবে গাইডেন্স থাকেন, আমার মনে হয় বাংলাদেশ খুব কম প্রতিষ্ঠান আছে যেগুলো স্টুডেন্টের সাথে একবারে কানেক্টেড থাকে। স্টুডেন্টের যে কোনো কাজের জবাব দিতে ডিরেক্ট এমপিতে করতে পারি, ফাদারের সামনে করতে পারি, অ্যাটলিস্ট স্টুডেন্টরা ফাদারের কাছে যেতে পারে, আমাদেরকে বেরিয়ে দাও। আমরা আমাদের পডকাস্টের লাস্ট 5 মিনিটে চলে এসেছি। এখন আমার আপনার কাছে দুটো কোশ্চেন আছে, নট এজ আ স্টুডেন্ট বাট এজ আ ক্যাম্পাস জুনিয়র। আমি আপনার ক্যাম্পাসের জুনিয়র, সেই হিসাবে কোশ্চেন করবো, এজ আ সিনিয়র বড় ভাইকে যেভাবে আমরা জিজ্ঞেস করি। আপনি চাইলে উত্তর দিতে পারেন, আপনার কোনো সমস্যা আর নেই। এই সব প্রশ্ন করতে পারছি। প্রথম প্রশ্ন, আপনি রিসেন্টলি একটা লাইফ লং কমিটমেন্ট এন্টার করেছেন, স্যার সেই কমিটমেন্ট এবং সেই নতুন লাইফটা আপনার কাছে কেমন লাগছে? আহ এইটা সম্পর্কে যদি সত্যি করে বলতে চাই তাহলে আহ, আমার ওয়াইফ, সে তো আমার ফ্রেন্ড ছিল, তো তার সাথে আমার পরিচয়ের জায়গাটা অনেক দিন ধরেই, এবং যেহেতু আমরা খুব পরিচিত, সেই জায়গা থেকে আমাদের সামনের দিন বা বর্তমান সময়টাতে ভালো যাওয়াটাই হয়তো স্বাভাবিক ব্যাপার। তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আমরা এখন পর্যন্ত অনেক ভালো। স্যার কলেজে আপনি জয়েন করার 2 বছর পরে আমরা কলেজে যখন একবার ঢুকে নতুন, তখন আপনি প্রথমে কমিটমেন্টের মধ্যে এন্টার করেন। স্যার এই যে মাঝখানে যে জার্নিটুকু, নিজের লাইফটাকে আরেকটু গুছিয়ে নেওয়া, দিন আরেকটু মানুষের সাথে একটা সম্পর্কে আবদ্ধ হওয়া, আর সম্পর্কটাকে প্রফেশনের সাথে কন্টিনিউ করা, এই যে সবকিছু লাইফকে ম্যানেজ করে চলার যে কোয়ালিটিটা, এটা আপনি যেটা করছেন, সেইখান থেকে আপনি স্টুডেন্টকে কিছু বলতেন কি? এই ব্যাপারটা সম্পর্কে আমার সাথে অনেক স্টুডেন্টদেরও কথা হয় এবং আমি সবসময় তাদেরকে এটাকে কেন্দ্র করে একটা পরামর্শ দিই, যে একটা হেলদি রিলেশনশিপ অনেক সময় আমাদের জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে, এবং একটা মানুষকে সফল হতে একটা হেলদি রিলেশনশিপ যেমন সহযোগিতা করতে পারে, ঠিক তেমনই ভাবে একটা আনহেলদি রিলেশনশিপ আমাদের লাইফটাকে নষ্ট করে দিতে পারে। সো যে রিলেশনশিপের মধ্যে আছে এটা তাকে বুঝতে হবে যে তার রিলেশনশিপটা কেমন। যদি সেই রিলেশনশিপটা হেলদি হয় তাহলে তাকে বুঝতে হবে এই রিলেশনটা কন্টিনিউ করলে ভবিষ্যতে তার লাভ হতে পারে। এবং আমার যে জার্নিটা আছে এই জার্নির ক্ষেত্রে আমার ওয়াইফ আমাকে অনেকভাবে সহযোগিতা করেছে, এটা আমাকে বলতেই হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন স্যার, লাইফে একজন যদি ভালো পার্টনার, এটা অবশ্যই ঈশ্বরের একটা ব্লেসিং। অবশ্যই। এই ব্লেসিংটা মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে, Exactly. এবং এটা আপনার জন্য কাজ করেছে। স্যার আমরা এস এ স্টুডেন্ট এবং আপনাদের ক্যাম্পাসের জুনিয়র হিসেবে আপনাদের দুজনের জন্য খুবই ওয়েল উইশ জানাই, যেন আপনাদের Thank you. লাইফটা
সামনে আরো অনেক ভালো কাটে। এন্ড স্যার আমার ফাইনাল কোয়েশ্চেন আপনার কাছে, এই যে আজকে আপনি ছুটির দিনে আমাদের সময় দিলেন, আপনি আমাকে সেদিন বলছিলেন, আমরা যখন কথা বলছিলেন যে আপনি ইন্ট্রোভার্ট টাইপের, আপনার ভিতরে হয়তো একটা এনজাইটি কাজ করতে পারে, কিন্তু আমাদের সাথে গল্প করে বা আপনি স্টুডেন্টদের সাথে নিজের লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করে আপনার কেমন লাগছে স্যার? এবং লাস্টলি আমাদের জন্য আপনি কি বলবেন? আচ্ছা, নটরডেম এই ইস্যুটাকে কেন্দ্র করে যখন কোনো একটা কিছু সামনে চলে আসে, এই জায়গাটার মধ্যে আমি কোনোদিন না করি না। এই কারণটা আজকে ছুটির দিন থাকা সত্ত্বেও আমি চলে আসছি যে এই ব্যাপারটা নিয়ে যদি কথা হবে, এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে পছন্দ করি। এই জায়গা থেকে এইখানটার মধ্যে আসা। আর যারা নটরডেমে বর্তমানে আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে তোমার জীবনের এই ফেজটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফেজ। এই সময়টাকে কাজে লাগাও, কোনোভাবেই এই সময়টাকে নষ্ট হতে দিও না। এই সময়টা ভবিষ্যৎ জীবনে তোমাকে সফল হতে নানান ভাবে, ইভেন অনেক ভাবে তোমাকে সহজ হবে। স্যার আমাদের এই প্রজেক্টের প্রচেষ্টার মধ্যে একটা ছিল যে টিচারদেরকে সব স্টুডেন্টরা পায় না, সব স্টুডেন্টদেরকে সব টিচাররা পায় না, অথবা নভোডেমের টিচারদেরকে অনেক স্টুডেন্টরা বাংলাদেশে তারা পায় না। তাদের কাছে পৌঁছে দেওয়া এবং এই মেল বন্ধনটা তৈরি করার সংযোগ স্থাপনা, এই যে জার্নিটার পার্টে বা আপনার কথা নভোডেমিয়ানদের বাইরে অনেকে শুনবে, তাদের কাছে নিজের লাইফের জার্নিটা কমপ্লিট করতে পারে, নিজের স্কুল থেকে যা শিখেছেন সেটা জানাতে পেরে এবং ফিউচার অ্যাডভাইস দিতে পেরে আপনার কেমন লাগছে? এটার জন্য সত্যি কথা তোমাদের ক্লাব নটরডেম মিডিয়া এন্ড কমিউনিকেশন ক্লাবকে আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের কলেজের পুরো সময়টাতে এরকম হয়, আমরা অনেক টিচারকে চিনতে পারি বা দেখিও না। তো যদি এই জায়গাটার মধ্যে এরকমটা হয় যে তুমি বিভিন্ন টিচারকে এনে কথা বলো বা কলেজের স্টুডেন্টদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দাও, তাহলে যেটা হবে আমাদের স্টুডেন্টদের সাথে টিচারদের যে আন্তরিকতার সম্পর্কটা আছে, সেই সম্পর্কটা আরো বিল্ড আপ হবে। বা এই পুরো ব্যাপারটার জন্য নটরডেম মিডিয়া এন্ড কমিউনিকেশন ক্লাবকে আসলে আমি ধন্যবাদ জানাই। কারণ আমাদের কলেজে এরকমটা হয় অনেক সময় যে আমরা 2 বছর ক্লাস করার পরও কোনো পার্টিকুলার একটা টিচারকে নাও চিনতে পারি, কারণ আমরা দেখা যায় 2 বছর সময়টাতে স্যারকে কখনো দেখি না বা স্যারের ক্লাসও পাই না। এখন এইখানে আসার সুবাদে আমার যেটা হয়েছে, আমাকে হয়তো বা কলেজের অনেক স্টুডেন্টরা যারা আগে হয়তো দেখেও নাই, যেহেতু আমাদের বৃহৎ একটা স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আমাদের কলেজে, বা বিশেষ করে আর্টসে বা কমার্সে যারা আছে তারা আসলে ওইভাবে আমার সাথে ইন্ট্রোডিউস হওয়ার সুযোগ পায় না। তাদের সাথে একটা পরিচয় হয়ে গেল আমার। এবং এতে করে যেটা হবে, তাদের সাথে হয়তো বা ছাত্র শিক্ষকের যে আন্তরিকতার সম্পর্ক, এই সম্পর্কটা বিল্ড আপ করতে আমার অনেক সহজ হয়ে যাবে। এই জন্য মাহিদ, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত যারা আছে তোমাদের পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি তোমাদের নটরডেম মিডিয়া এন্ড কমিউনিকেশন ক্লাবকে। এই প্রজেক্টের আরেকটা ভালো দিক যেটা, সেটা হচ্ছে আমরা সবাই জানি আমরা যখন কলেজে কুইজ পরীক্ষা দিই, আমরা হচ্ছে দেখা যায় যে সায়েন্সের যারা স্টুডেন্ট, ওরা হচ্ছে আর্টস এর ক্লাসগুলোতে এসে পরীক্ষা দিতে শুরু করে, বা আমাদের পরীক্ষাগুলোতে আর্টস এর টিচাররা গার্ড দেয়। এটার একটা আমার যেটা মনে হয় অন্যতম কারণ যেটা, টিচারদেরকে স্টুডেন্টদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। এখন এই যে তোমরা যে প্রজেক্টটা হাতে নিয়েছো, এতে করে যেটা হবে, আমাদের যারা প্রিভিয়াস স্টুডেন্ট আছে বা পরবর্তীতে যারা স্টুডেন্ট আসবে, তারা হচ্ছে এই পেজ থেকে বা এই প্রজেক্টের মাধ্যমে অনেক টিচারদেরকে আগে থেকেই চিনে দিতে পারবে। এবং এতে করে টিচারদের সাথে স্টুডেন্টদের যে আন্তরিকতার সম্পর্কটা আছে, এই সম্পর্কটা গড়ে উঠতে এই প্রজেক্টটা সহজ। এবং আই হোপ যে তুমি এই সামনের দিনগুলোতে এই প্রজেক্টটা কন্টিনিউ করবে এবং আরো বেশ সুন্দরভাবে এই ব্যাপারটাকে কেন্দ্র করে তুমি সামনে এগিয়ে যেতে পারবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় সুধী, এতক্ষণ আমরা কথা বলছিলাম নটরডেম কলেজের ওয়ান অফ দি মোস্ট ইয়াং এবং এনথুসিয়াস্টিক টিচার রাজু আহমেদ স্যারের সাথে। স্যার আমাদের ডিপার্টমেন্ট অফ বায়োলজিতে অ্যাজ এ লেকচারার কর্মরত আছেন এবং আমরা তার কাছ থেকে পুরো প্রজেক্টে পুরো পডকাস্টে গল্প শুনেছি, তার পার্সোনাল লাইফের, তার কলেজ লাইফের, তার স্টুডেন্ট লাইফের এবং তার প্রফেশনাল লাইফের। একই সাথে স্যারের পক্ষ থেকে বা স্যারের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে অনেক কিছু বলেছেন, অ্যাডভাইস দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, যেগুলো আমি বিশ্বাস করি শুধু নটরডেমিয়ানরা নয়, বরং বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষা জীবনে কাজে লাগে। এবং এর মাধ্যমে আমরা আমাদের আজকের পর্ব এখানে সমাপ্ত করছি। তবে রবি ঠাকুর বলছিলেন শেষ পরিণাম হইল না শেষ। আমরাও শেষ করছি না, আগামীতে নতুন কোনো শিক্ষক বা কৃতি নটরডেমিয়ানের সাথে ওয়ার্ডস অফ উইজডমের অন্য কোনো আড্ডায় আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন নটরডেম মিডিয়া এন্ড কমিউনিকেশন ক্লাবের ফেসবুক পেজ।